সন্ধে উতরে গেছে বেশ কিছুক্ষণ। ঘড়ির কাঁটা 9টার ঘর ছুঁই ছুঁই। নভেম্বর মাসের মাঝামাঝি সময়, যদিও শীতটা ইতিমধ্যেই বেশ জাঁকিয়ে পড়েছে। কুয়াশার বুক চিরে একটা ট্রেন সর্পিল গতিতে ছুটে চলেছে। জেনারেল কোচের কামরা, ভালোই ভিড়। সিটে গাদাগাদি করে লোকে বসে আছে, মাটিতেও কিছু লোক বসে। হয়তো রাত হলে এরা এখানেই শুয়ে পড়বে। কামরার টিমটিমে আলো লাইনের উপর পড়ে একটা অদ্ভুত ভুতুড়ে প্রতিচ্ছবি তৈরি করেছে। লাইনের অব্যবহৃত দূরে আর বেশি কিছু দেখা যায় না। পুলু সেই অন্ধকারেই চোখ দিয়ে বসে থাকে। উপস্থিত আর কিছুই করার নেই। মিনিট 10 মধ্যেই নামবে। সেই কোন সকালে হাওড়া থেকে উঠেছে। ভাগ্যিস জানালার ধারেই জায়গা পেয়ে গেছিল, তাই অন্তত একটু হাওয়া বাতাস পেয়েছে। আনরিজার্ভড কামরায় এত দূর আসার অভিজ্ঞতা এর আগে কখনো ঘটেনি, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আর যে উপায়টি জানা তা আরো ঝামেলার। 3 পাহাড় স্টেশনে এসে ট্রেনটা থামতেই পুলু ব্যাগপত্র নিয়ে নেমে আসে। চারপাশে চোখ বোলায়। সামনেই একটা ল্যাম্পপোস্ট। তার হলুদ আলো চাপচাপ কুয়াশাকে বেশি দূর ভেদ করতে পারে না। পুলু মোবাইল বের করে। ওকে নিতে আসার কথা একজনের। ততক্ষণে ট্রেনটা হর্ন বাজিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। পুলু ট্রেনের সঙ্গে হাঁটতে লাগে। ওভারব্রিজে উঠতেই ট্রেনটা গতি বাড়িয়ে দৃষ্টিপথের বাইরে চলে যায়, আরো খানিকটা অন্ধকার লেপে দিয়ে। স্টেশনের বাইরে আসতেই চোখটা ধাঁধিয়ে যায় পুলুর। দীর্ঘ অন্ধকারে চোখটা যেন সয়ে এসেছিল। পুলু এদিক ওদিক দেখে। স্টেশনের বাইরে রিক্সা, ট্রেকার দাঁড়িয়ে, কয়েকটা ছোটখাটো দোকান, গোটা 10 লোকজন, 3টে কুকুর আর রেডিওর গান। যদিও এটা একটা জংশন স্টেশন, অবশ্য রাত এখন 9টার ঘর পেরিয়ে গেছে। মিনিট খানিক দাঁড়াতেই এক মাঝবয়সী লোককে দেখতে পায়। ওর দিকে এগিয়ে আসছে। ওর কাছে এসে লোকটি হিন্দির টানে বলে ওঠে, পুলু বাবু। পুলু ঘাড় নাড়ে। লোকটি ওর হাতের ব্যাগ নিয়ে বলে, আসুন বাবু, গাড়ি ওই দিকে আছে। পুলু একটা ছোট্ট দম ফেলে লোকটার পিছু নেয়। ভিন রাজ্যের এই মফস্বল স্টেশনে রাত বিরেতে একটু ভয়ই লাগছিল। যদিও 3 পাহাড়ে এর আগে অন্তত 2বার এসেছে কলেজে পড়তে। পঙ্কজের বাড়িতে পুলু শেষবার এসেছিল বছর 10 আগে, পঙ্কজের দিদির বিয়েতে। স্টেশন চত্বরের বাইরে একটা লাল মারুতি গাড়ি দাঁড়িয়ে আছে। লোকটি গাড়ির ডিকিতে ওর ব্যাগটা রেখে দরজা খুলে বলে, बैठिए বাবু। পুলু গাড়িতে উঠে বসতেই লোকটি গাড়ি ছেড়ে দেয়। পুলু আয়েশ করে বসে মৃদু হেসে জিজ্ঞেস করে, তোমার নাম কি? আপনি আমাকে ভুলে গেছেন? আমি নাড়ু। আমি কিন্তু আপনাকে দেখেই চিনতে পেরেছি। পুলুর সঙ্গে সঙ্গে মনে পড়ে যে একজন নাড়ু বলে লোকের সাথে আগের বার পরিচয় হয়েছিল। পঙ্কজদের বাড়ির সবসময়ের কাজের লোক, খুবই প্রাণচঞ্চল, ডাকাবুকো, আবার অত্যন্ত বিশ্বাসী একজন লোক। ওদের 2 বন্ধুকে গাড়ি করে কত জায়গায় ঘুরিয়েছিল। আবার বিয়েতে যেন এক হাতে 10 জনের কাজ করেছিল। তখন অবশ্য লোকটার মাথায় ঝাঁকড়া চুল ছিল, এখন ন্যাড়া মাথায় কাঁচা পাকা খোঁচা খোঁচা চুল। পুলু হেসে বলে, ও হ্যাঁ, মনে পড়েছে। আসলে তোমার আগে অনেক চুল ছিল তো, তাই ঠিক চিনতে পারিনি। নাড়ু একটু গোমড়া হয়ে বলে, মাই মারা গেল তো, তখন চুল কাটলাম। পুলুর অস্বস্তি লাগে, বলে, ও সরি, আমি জানতাম না। লোকটি অবাক হয়ে বলে, জানতেন না? জুলিবাবু আপনাকে বলেনি? পুলুর আবার অস্বস্তি লাগে। নাড়ুর মায়ের মৃত্যুর সংবাদ পঙ্কজ কেন দেবে? নাড়ুর মা কি ওই বাড়িতেই থাকতো? পুলু মনে করার চেষ্টা করে, ঠিক মনে পড়ে না। তবে একটা কথা ভেবে হাসি পায়। পঙ্কজের ডাক নাম জুলি। ওর ঠাকুরদা এই নাম রেখেছিল। পঙ্কজের দাদুর এক ব্রিটিশ বন্ধু ছিল, জুলিয়াস বলে। দেশ স্বাধীন হওয়ার পরে সে তার দেশে ফিরে যায়। ঠাকুরদা নিজের বন্ধুকে বড়ই ভালোবাসতেন, তাই তার প্রথম নাতের নাম রেখেছিলেন জুলি। যদিও পঙ্কজ একেবারেই জুলিবাবুর বিপরীত, গায়ের রং ঘোর কালো, তবে লম্বা আর বেশ শক্তপোক্ত শরীরের গঠন। ওর এই নামের জন্য কলেজ হোস্টেলে ওকে বেশ খ্যাপানো হতো।
গাড়ি ইতিমধ্যে গতি নিয়ে 3 পাহাড় ছাড়িয়ে এগিয়ে গেছে। চারপাশের রাস্তা খানিকক্ষণ রেল লাইনের সমান্তরালে চলে একটা সময় ডান দিকে মোড় নেয়। মাঝে মাঝে জনবসতি, মন্দির, মসজিদ, বাকিটা ঝোপঝাড়, পাহাড়ের অববয়। পুলু জানালা দিয়ে তাকিয়ে পুরনো কথা ভাবছিল। পঙ্কজের সঙ্গে ওর বন্ধুত্ব কলেজেই। দুইজনেই বিদ্যাসাগর কলেজে পড়তো, যদিও বিষয় আলাদা। পঙ্কজের ছিল পলিটিক্যাল সায়েন্স আর পুলুর সাইকোলজি। দুজনেই মফস্বলের ছেলে। পুলুর আদি বাড়ি মুর্শিদাবাদে আর পঙ্কজ থাকতো মালদায়। মালদায় ওর মামা বাড়ি, ওখানেই মানুষ। হোস্টেলের একই রুমেই দুজনে থাকতো। পড়াশোনা শেষ করে পুলু হায়ার স্টাডিজ করতে যায় আর পঙ্কজ বাড়ি ফিরে আসে। বাড়ি মানে এই রাজমহলে। পঙ্কজের পূর্বপুরুষ এখানকার জমিদার ছিল। ব্রিটিশ জামানায় নীল বিদ্রোহ হয়েছিল সাঁওতাল পরগনায়। তখন পঙ্কজের পূর্বপুরুষরা ব্রিটিশদের মদত দিয়েছিল। বিদ্রোহীরা তাকে হত্যা করে। তারপর ওরা জমিজমা ছেড়ে মালদায় চলে আসে। পরে পঙ্কজের দাদু আবার ওখানে ফিরে যান এবং ব্যবসা শুরু করেন। পঙ্কজের বাবা অবশ্য চাকরি করতেন। ততদিনে পুলুরাও মুর্শিদাবাদ ছেড়ে কলকাতায় বাসা বেঁধেছে। পঙ্কজ বেশ শান্তশিষ্ট ছেলে ছিল, পুলুও তাই। তাই ওদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে উঠতে দেরি হয়নি। কলেজে থাকতেই এখানে 2 বার এসেছিল। পঙ্কজ এখন ব্যবসা করে। বিয়ে করেছে মাস 6 আগে। ভিন রাজ্যে থাকার দরুন সেই বিয়েতে পুলু আসতে পারেনি। কথা দিয়েছিল কলকাতা ফিরলেই আসবে। দিন 10 আগে কলকাতা ফিরে ওর সাথে যোগাযোগ করে আসবে বলে জানায়। পুলুর হঠাৎ মনে পড়ে যে ওর এখানে আসার কথা বলতে পঙ্কজ একটু যেন চমকে উঠেছিল। তেমন কিছু উৎসাহ দেখায়নি, বরং একটু এড়িয়ে যেতে চেয়েছিল। পুলু ভুরু কুঁচকে ভাবে, বন্ধুত্বে কি ধুলো পড়ে গেল, নাকি নতুন বিবাহিত স্ত্রীকে নিয়ে ব্যস্ত? পুলুর মনটা হঠাৎ দমে যায়। বাইরের দিকে তাকায়। এক টানা ঘন অন্ধকার। মনে হচ্ছে পৃথিবীর কোনো আদিম সভ্যতায় পৌঁছে গেছে। না এলেই ভালো হতো। মধ্যগতি শেষ হয়ে গঙ্গা রাজমহল পাহাড়ের পূর্ব দিক দিয়ে বঙ্গদেশে গিয়ে পড়েছে। এখানে গঙ্গা যেমন চওড়া তেমনই তার স্রোত। বর্ষাকালে এক ভয়াল রূপ ধারণ করে। শেষবার পঙ্কজের সঙ্গে পুলু এসেছিল বর্ষাকালেই। মানিকচক দিয়ে গঙ্গা পার হয়ে সে এক অভিজ্ঞতা ছিল। ভেসেলের উপরে বড় বড় ট্রাক, যাত্রী বোঝাই বাস বেমালুম উঠে পড়েছে। তার সঙ্গে মানুষজন। তারপর গঙ্গা পেরিয়ে এপারে নামছে। ভেসেল থেকে একসময় গঙ্গাটাকে সমুদ্রের মতো লাগছিল। চারপাশে শুধু জল আর জল, শুধু ঢেউ নেই। এই যা। পুলু ঘাটের কাছে ভাঙা সিঁড়ির ওপর এসে বসে। ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। সময় 5টা। উত্তরে হাওয়া বইছে। শালের ফাঁক ফোকর দিয়ে ঢুকে সেই হাওয়া তীরের মতো এসে বিঁধছে। এখানে এখন ভালোই শীত। রাতেও একখানা কম্বল গায়ে দিয়েছিল। যদিও পঙ্কজদের বাড়ির কাউকেই শীতের পোশাক পরতে দেখেনি পুলু। ওরা এই আবহাওয়ায় অভ্যস্ত। সিঁড়িতে বসে পুলু একটা সিগারেট ধরায়। একটু চা পেলে ভালো হতো। চোখটা জ্বলছে। রাতে ভালো ঘুম হয়নি। কিন্তু বাড়ির কেউ এখনো ওঠেনি। রাস্তাতেও দোকান সেরকম দেখতে পাচ্ছে না। সিগারেটে টান দিয়ে পুলু কাল রাতের ঘটনাগুলো মনে করে। 10:15 নাগাদ পঙ্কজদের বাড়িতে এসে পৌঁছেছিল। গাড়ির আওয়াজ শুনেই পঙ্কজ বাড়ির বাইরে আসে। কিন্তু ওকে দেখে কোনো উচ্ছ্বাস দেখায়নি, শুধু মৃদু হেসে হাতটা বাড়িয়েছিল। পঙ্কজ এমনিতে খুব শান্তশিষ্ট ছেলে, তবে প্রিয় বন্ধুকে 10 বছর পর দেখে একটু উচ্ছ্বাসিত হবে এটা পুলু আশা করেছিল। পঙ্কজের মুখে একটা মৃদু হাসি লেগে থাকতো সব সময়ে। এবার তাও গায়েব। পুলুর মনটা দমে গেছিল। পরে আসল কারণটা জানতে পেরে মনটা খানিকটা ঠান্ডা হয়। তবে বেজায় চমকেছে পঙ্কজের স্ত্রীকে দেখে। কুহেলি। বয়স খুব বেশি হলে 20। অবশ্য হাজবেন্ডের সঙ্গে 10-12 বছর বয়সের তফাৎ অ্যারেঞ্জ ম্যারেজে চলে, বিশেষ করে এই দিকে। তাই বয়স নিয়ে অতটা ভাবেনি। কিন্তু বাকি সব একেবারে ডানাকাটা পরি যাকে বলে। গায়ের রং দুধে আলতা, চোখ নাক কাটা কাটা, চমৎকার শরীরের গড়ন। একটা সাধারণ তাঁতের শাড়ি পরেছিল মেয়েটি, কপালে লাল টিপ। তাতেই কি মারাত্মক লাগছিল কুহেলিকে। পুলু থ হয়ে গেছিল। পঙ্কজের ডাকে তাড়াতাড়ি সামলে নেয় নিজেকে। দিগন্তের কাছে লাল রংটা ধেবড়ে যেতে যেতে আরও ছড়িয়ে যাচ্ছে।
পুলু সিগারেটটা ফেলে দিয়ে সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। বিয়ে করা হয়ে ওঠেনি এখনো। ওদের মতো চাকরিজীবী মধ্যবিত্ত বাড়িতে ছেলেদের গড় বিয়ের বয়স ৩০-৩২। চাকরি পাওয়া, হাতে খানিকটা টাকা জমানো। পুলুর ক্ষেত্রে তার সাথে যোগ হয়েছে বাবার ধার শোধ করা। বাবা দিদির বিয়ের সময় কিছু টাকা ধার করেছিল, সেই টাকা এতদিনে শোধ হলো। বাবার সাধারণ সরকারি চাকরিতে বাড়ি করে আর বিশেষ কিছু সঞ্চয় ছিল না, তাই বাবাকে সেভাবে দোষ দেওয়া যায় না। পুলু সবে ৩০-এ পা দিয়েছে, মোটামুটি একটু স্যাটেলও হয়েছে। বাবা মা এবার বিয়ের জন্য তাগাদা দিচ্ছে। টুকটাক সম্বন্ধও আসছে, অধিকাংশই চাকরিরতা। পুলুর চোখে কুহেলির ছবিটা লেগে থাকে। পড়াশুনো সেরকম জানে না, মাধ্যমিক পাস, মালদারি কোনো এক গ্রামের মেয়ে। বাবা নাকি ওখানকার গ্রামে পঞ্চায়েতের ছোটখাটো নেতা, পয়সা কড়ি ভালোই আছে। বিয়েতে খরচ করেছিল ব্যাপক। পঙ্কজের কাছেই শোনা। পঙ্কজের কোনো এক আত্মীয় এই সম্বন্ধ এনেছিল। বয়সের ফারাক বলে পঙ্কজ একটু কিন্তু কিন্তু করেছিল। বাবার পয়সা দেখে আর বোধহয় না করেনি। পঙ্কজের দিদির বিয়েতে অনেক টাকা পণ দিতে হয়েছিল। পঙ্কজের দিদিকেও কাল দেখল, সাদা শাড়ি পরে। বছর ২ আগে জামাইবাবু মারা গেছে, সেই থেকে এই বাড়িতেই আছে। ছেলেপিলে হয়নি এই রক্ষে। তবে পঙ্কজের মা মারা যাওয়ার খবরে পুলুর মন খারাপ হয়ে গেছিল। নাড়ু যে পঙ্কজের মায়ের কথা বলেছিল সেটা তখন বুঝতে পারল। কাকিমা খুব ভালো মানুষ ছিলেন। আগে যতবার এসেছে কাকিমা খুব আপ্যায়ন করেছিলেন। প্রচুর রান্নাবান্না করে সামনে বসিয়ে খাওয়াতেন। তাই ছুটিতে পঙ্কজের বাড়ি আসার লোভ ছাড়তে পারত না পুলু। কাল বাড়িতে ঢুকে কাকিমার কথা জিজ্ঞেস করতেই পঙ্কজ জানালো যে কাকিমা মাস ২ আগেই মারা গেছে। অ্যাক্সিডেন্টাল ডেথ, কুয়োয় পড়ে মারা গেছেন। অথচ কাকিমা এত বছর ধরে কুয়োর জলেই কাজ করতেন। দিনে ২ বার স্নান করা, রান্নার জল তোলা, কাচাকুচি সবই ওদের কুয়োর জলেই করতেন। আর কুয়োটাও কপিকল লাগানো। তাতেও যে উনি কিভাবে পা পিছলে পড়ে গেলেন কে জানে। পঙ্কজ খুব আফসোস করেছিল। ও নাকি সেদিন মালদা গেছিল ব্যবসার কাজে। সেই দিনই ফেরার কথা ছিল, কিন্তু ফিরতে পারেনি। আর সেই রাতেই কাকিমা মারা যান। সকালে উঠে কাকিমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। শেষে কুয়োতে লাশ ভেসে উঠলে ওরা জানতে পারে। অত রাতে কেন যে কাকিমা কুয়োর তলায় গেছিল কে জানে। পঙ্কজদের বাড়ির কুয়োতলাটা একটা সাংঘাতিক জায়গা। ওর পেছনেই নীলকুঠি, ঝোপ ঝাড়ে ভর্তি। রাতের বেলায় রীতিমতো গা ছমছম করবে। পুলু আগে এসে কিছুতেই রাতে একা বাথরুম করতে যেত না। কাকিমা মারা যাওয়ার ২ দিন আগেই নাকি কুহেলিও কুয়োতলায় পা পিছলে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিল। পঙ্কজের মন মেজাজ যে সে কারণেই খারাপ তা বুঝতে পেরে পুলুর মনটা কিছুটা শান্তি পেয়েছে। তবে মৃত্যুর ২ মাস পরেও তাই নিয়ে কষ্ট পাবে এটা যেন কেমন একটু লাগছে। পুলু মনে মনে ভাবে, অমন স্ত্রী পেয়েও পঙ্কজ মায়ের শোকে কাতর। এরপরেই কাল রাতের একটা কথা মনে পড়ে পুলুর। পুলুর শোয়ার ব্যবস্থা করেছিল দোতলায়, পঙ্কজদের ঘরের পাশেই। রাতে পঙ্কজ আর কুহেলির মধ্যে চাপা বাক বিতণ্ডা হচ্ছিল। পঙ্কজের চাপা ধমক শুনল যেন, কিচ্ছু হয়নি, ওসব তোমার মনের ভুল। তারপরেই কুহেলির ফুপিয়ে কান্নার আওয়াজও পেল যেন। একসময় কান্না থেমে আবার নানান অন্য আওয়াজ পেয়েছিল, চিৎকারের। পুলুর এক অদ্ভুত অস্বস্তি হচ্ছিল তখন। পুলু পকেট হাতড়ে সিগারেটের প্যাকেটটা বের করে আবার একটা সিগারেট ধরায়। রাতের কথা আবার মনে পড়ে। এর আগে এসে এই ঘরে শুয়েছিল ও আর পঙ্কজ। তখন পাশের ঘরটা ছিল না, একটা ছাদ ছিল, যা থেকে সামনের গোটা রাস্তাটা আর গঙ্গাও দেখা যেত। নতুন ঘর হওয়ায় ছাদটা ভ্যানিস হয়ে গেছে। পুলু একবার ঘাড় ঘুরিয়ে পঙ্কজদের ঘরের দিকে তাকায়। এখান থেকে দোতলার ঘরটা পরিষ্কার দেখা যায়। আগে সদর দরজাটাও দেখা যেত, এখন তার সামনে একটা গ্যারেজ করেছে পঙ্কজ। তবে গ্যারেজের পাশ দিয়ে গলিটা দেখা যাচ্ছে, ওটা বাড়ির পেছন দিক। গলিটা খিড়কির দরজায় গিয়ে শেষ হয়। ওই দরজা দিয়ে বেরিয়েই পুলু এখানে এসে বসেছে। পুলু দেখে দোতলার ঘরটার পাশাপাশি 2টো জানালা, দুটোই বন্ধ। উজ্জ্বল নীল রঙের পর্দা ঝুলছে। পঙ্কজদের বাড়ির নকশাটা এক টেরে।
বাড়ির সদর দরজা পেরিয়ে সামনেই একটা লম্বাটে বারান্দার মতো, ঘরও বলা যায়, চৌকি পাতা, চেয়ার টেবিলও রয়েছে। তারপরে আরেকটা ছোট বারান্দা কাম ঘর। তার গা দিয়েই উঠে গেছে দোতলায় যাওয়ার সরু খাড়াই সিঁড়ি। সিঁড়ি অর্ধেক গিয়ে দুভাগ হয়েছে। একদিকে নিচের ঘরগুলোর উপরেই পাশাপাশি দুটো ঘর। তার প্রথমটাতেই পুলু থাকছে। সিঁড়ির অন্য ভাগেও একটা ঘর আছে, ম্যানেজিন ফ্লোরের মতো, তার ওপরে ন্যাড়া ছাদ, সিঁড়ি নেই। নিচের তলায় সিঁড়ির প্রথম ধাপ থেকেই উঠোন শুরু হয়ে গেছে। উঠোনের বাম পাশে পাঁচিল আর ডান দিকে ঘর তোলা, সামনে সরু টানা বারান্দা, গ্রিল দিয়ে ঘেরা। বারান্দায় ডাইনিং টেবিল পাতা, কাল রাতে ওই টেবিলে বসেই খাওয়া দাওয়া হয়েছিল। বারান্দার পাশে পাশাপাশি দুটো ঘর। প্রথম ঘরটা ঠাকুর ঘর, আর তার পরের এবং শেষ ঘরটা হলো রান্নাঘর। উঠোনের গা দিয়ে সরু গলিপথ দিয়ে বাড়ির পেছনের অংশ, সেখানে কুয়োতলা আর বাথরুম পায়খানা। আগে একটাই ছিল, এবার এসে দেখলো আরেকটা নতুন বাথরুম পায়খানা করা হয়েছে। আগেরবার যখন এসেছিল তখন এই ঘরগুলো টালির ছিল, উঠোনও মাটির ছিল, বাথরুম পায়খানাও ছিল পুরনো ধাঁচের। এখন তো আধুনিক ব্যবস্থা, উঠোন সিমেন্ট বাঁধানো, টাইলস আটা, বাথরুম কোমোড, পাম্পও লাগানো হয়েছে। পুলু ভাবে পঙ্কজদের অবস্থা বরাবরই ভালো ছিল। বাবা ভূমি দপ্তরের কর্মী ছিল, ভালো নজরানা পেতেন আশেপাশের লোকের কাছ থেকে। ওদের নাকি বাজার করতে হতো না। সিঁড়ির ওপর বসে থাকতে থাকতেই নাড়ুগোপালকে দেখতে পেল। লুঙ্গি গোটাতে গোটাতে বাইরে আসছে। ওকে দেখে চমকে উঠে বলে, আরে আপনি উঠে পড়েছেন? পুলু সামান্য হাসে। নাড়ু এসে ওর পাশে বসে বলে, কেমন লাগছে? ভালোই তো, আগের চেয়ে অনেক ডেভেলপ হয়ে গেছে দেখছি। হ্যাঁ তা ঠিক, এটা এখন বিজনেসের জায়গা হয়ে গেছে। পুলু আবার হাসে। নাড়ু জিজ্ঞেস করে, চা খেয়েছেন? না, দোকান খোলেনি তো। দোকান আসলে ওই জেটির দিকে আছে, যাবেন? পুলুর ইচ্ছে হয় না। দোকানের ওই পুরু সরপড়া দুধের চা খেতে ওর ভালো লাগে না। সকালে ও একটু লিকার চাই প্রেফার করে। পুলু বলে, থাক, বাড়ি যাই, ফ্রেশ হয়নি এখনো। নাড়ু ঘাড় নাড়ে। পুলু উঠে বাড়ির দিকে হাঁটা লাগায়। নাড়ু কুঠির দিকে এগোয়। বাড়ি ঢুকে দেখে রান্নাঘরের বারান্দায় পঙ্কজের দিদি ঝাড় দিচ্ছে। পুলুকে দেখে হেসে জিজ্ঞেস করে, ও মা, তুমি উঠে পড়েছ? পুলু হাসে। তারপর এদিক ওদিক দেখে, আর কাউকে দেখা যাচ্ছে না। দিদি বলে, এসো এখানে বসো, চা খাওনি তো? পুলু মৃদু হেসে বলে, ঘুম থেকে উঠেই বাইরে গেছিলাম, গঙ্গার ধারটা এখনো সেই রকমই আছে। দিদি ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, বাইরে গেছিলে? দরজা কে খুলে দিল, নাড়ু? না না, দরজা তো খোলাই ছিল, আই মিন তালা দেওয়া ছিল না, জাস্ট ওই খিলটা লাগানো ছিল। দিদি একবার খিড়কির দরজার দিকে তাকিয়ে বিরক্ত হয়ে খড়খড়ে গলায় বলে, নাড়ুটার কোনো খেয়াল নেই, ওই খিলের কিছু জোর আছে? দরজা একটু ফাঁক করলেই বাইরে থেকে খিলটা খুলে ফেলা যাবে। পুলুও দেখে আর ভাবে, সত্যিই তো, দরজাটা একটু ভেতরের দিকে ঠেললেই খিলটা আঙুল ঢুকিয়ে খুলে ফেলা যাবে। এভাবে বাড়িতে ঢুকে পড়া কিছুই কঠিন নয়। আর কিছু বলে না, একবার দোতলার দিকে তাকায়। দিদি ততক্ষণে রান্নাঘরে ঢুকে চায়ের জল চাপিয়েছে। পুলুকে জিজ্ঞেস করে, তুমি কি র চা খাও নাকি দুধ চা? লিকারই খাই, তবে তুমি যা বানাবে নো প্রবলেম। আমিও সকালে লিকার চাই খাই, দুধ চায়ে এত অ্যাসিড হয়। কথা বলতে বলতে দিদি হাতের কাজ সারে। পুলু মোবাইল বের করে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে। বারবার দোতলার দিকে চোখ চলে যায়। মনে মনে অশান্তি লাগে, পঙ্কজরা এখনো উঠল না। একটা বিচ্ছিরি অস্বস্তি লাগে। বারবার মনে হয় ওর আসাটাই উচিত হয়নি। অবশ্য শীতকালে এত ভোরে উঠে কেই বা ওকে সঙ্গ দেবে? পঙ্কজ এখন সংসারী মানুষ, তাছাড়া কাল রাতে শুতেও বেশ দেরি হয়েছিল। তবুও পুলুর মনে অস্বস্তির কাঁটা খচখচ করে। হঠাৎ দিদির কথায় চমক ভাঙে, তোমার বন্ধুর উঠতে এখনো ঢের দেরি। চায়ের কাপ টেবিলে নামিয়ে দিদি একবার উপরের দিকে তাকিয়ে কথাগুলো বলে, তারপর একবার বোধহয় মুখ বেঁকায়।
পুলু অপ্রস্তুত হয়ে পড়ে। দিদি ওর পাশের চেয়ারে এসে বসে। পুলু প্লেট থেকে একটা বিস্কিট তুলে নেয়। দিদি বলে, তুমি কোথায় আছো এখন? আমি হায়দ্রাবাদে থাকি, ওখানে একটা হসপিটালের সঙ্গে যুক্ত আছি। এরপর দিদি ওর বাবা মায়ের খোঁজ খবর করে, তারপর ওদের ছোটবেলার গল্প করে, বাড়ির গল্প করে। পুলু এখানে আসার পুরনো স্মৃতি রোমন্থন করে। কথায় কথায় বলে ওঠে কাকিমা কি সুন্দর রান্না করত, আর অত পদ বাবা। হ্যাঁ, মা রান্না করতে খুব ভালোবাসত, তবে ইদানিং আর সেরকম কিছু করতো না। আমি বাড়ি চলে আসার পরে আর মা সেরকম রান্না বান্না করতো না। কাকিমা কি অসুস্থ ছিল? পুলু জিজ্ঞেস করে। না, দিব্যি মানুষ, হাঁটা চলা ঘোরা ফেরা কাজ সেরকম করতো না, তবে অসুস্থ ছিল না। পুলু জিজ্ঞেস করে, তাহলে কুয়োতে পড়ে গেল কি করে? দিদির মুখটা সঙ্গে সঙ্গে পাল্টে যায়। একটা আতঙ্ক আর রাগ যেন ফুটে ওঠে। বলে, কি জানি কি করে হলো, কখন হলো, কিচ্ছুটি টের পেলাম না। আমার ঘর থেকে কুয়োতলা দেখা যায়, কোনো আওয়াজও তো পেলাম না। রাতে হয়তো বুঝতে পারিনি কাকিমা। ভীষণ শকিং ব্যাপারটা, আমার তো শুনেই খুব খারাপ লাগছিল। পঙ্কজ তো আমাকে ফোনে কিছুই জানায়নি, এখানে এসে জানলাম। পুলু গাঢ় স্বরে বলে ওঠে। চোখের সামনে কাকিমার হাসি মুখটা ভেসে ওঠে। ওর কথা শুনে দিদি ঠোঁট উল্টায়। ভাইয়ের ব্যাপারই আলাদা, বউয়ের কথায় উঠছে আর বসছে, বড়লোক শ্বশুর পেয়েছে, এদিকে বাড়িতে যা সব শুরু হয়েছে। পুলু অবাক হয়। কি শুরু হয়েছে বলতে চাইছে? দিদির সঙ্গে কি কোহেলির মিলমিশ হয়নি? পুলু ভাবে এসব পারিবারিক ব্যাপারে নাক না গলানোই ভালো। এমন সময় ওপর থেকে পঙ্কজকে নেমে আসতে দেখে পুলু। পেছন পেছন কুহেলিও নামছে, চুলটা আলু থালু, কপালের টিপটা সামান্য ধেবড়ে গেছে। সকালে সদ্য ফোটা ফুলের মতোই সুন্দর লাগছে। পুলুর আবার ধাঁধা লেগে যায়, কোনো রকমে সামলায়। পঙ্কজ পুলুকে দেখে হেসে জিজ্ঞেস করে, হ্যাঁ কি রে, উঠে পড়েছিস? আমি ভাবলাম তোরা শহরের লোক, দেরি করে উঠবি। পুলু হেসে উত্তর দেয়, ভোরবেলার গঙ্গাটা মিস করি কি করে বল, মনে আছে? আগে এসে তুই আমি কেমন গঙ্গার ধার ধরে হেঁটে যেতাম। পঙ্কজ হাসে। কুহেলি ওদের কথায় মন দিয়ে শোনে। পুলু আবার বলে, কুঠিটা এখনো ওই রকমই আছে? পঙ্কজ একটু ভেবে বলে, সেরকম মানে কিরকম? ওই যে আমরা আগে গিয়ে বেশ আড্ডাবাজি করতাম। না, এখন আরো জরাজীর্ণ অবস্থা, সাপখোপের ভয়ও আছে। কুহেলি হঠাৎ বলে ওঠে, আমাদের বাড়ির পেছন দিকটাই তো কুঠির পেছন দিক, তাই না? পঙ্কজ আর চোখে কুহিলির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, ওখানে না কেউ আছে, আমি দেখেছি। পুলু মুচকি হেসে বলে ওঠে, কে আছে? কেউ আছে, আমি চলাফেরা করতে শুনেছি। সেদিন রাতে আমি একটা ছায়া মতো দেখেওছি। পঙ্কজ বলে ওঠে, দূর, ওসব তোমার মনের ভুল। না গো, সত্যি বলছি, কেউ আছে। পাশ থেকে দিদির চাপা গলায় কথা শুনতে পায়। এই আবার ন্যাকামি শুরু হলো। পুলু কি বলবে বুঝে পায় না। কাল রাতের কথা মনে পড়ে। কাল রাতেও কুহেলিকে এরকমই কিছু বলতে শুনেছিল যেন। পঙ্কজও আর দাঁড়ায় না, বাথরুমের দিকে চলে যায়। কুহেলি এবার পুলুকে বলে, সত্যি বলছি পুলুদা, আমি নিজের কানে শুনেছি। এই যে বললে দেখেছ? স্পষ্ট দেখিনি, তবে শুনেছি, কুহেলি কাতর গলায় বলে। পাশ থেকে দিদি বলে ওঠে, ঢং। তারপর দুম করে উঠে চলে যায়। কুহেলি দিদির চলে যাওয়াটা কাতর চোখে দেখে। পুলু কুহেলিকে খেয়াল করে। মেয়েটার চোখে মুখে একটা কাতরতা। পুলু ভাবে, হতেও পারে। কুঠি নিয়ে অনেক গল্প শুনেছিল আগে। নীল বিদ্রোহের সময় কৃষকরা নীলকর সাহেব আর তার পরিবারকে কুঠিতে আটকে রেখেই আগুন ধরিয়ে দিয়েছিল। সপ্তাহখানিক পরে তাদের পুড়ে যাওয়া দেহ পুলিশ এসে উদ্ধার করে। পঙ্কজদের বাড়ির কুয়োতলাটা রাতে বড্ড গা ছমছমে হয়ে যায়।
পুলু কিছু বলতে যাবে, ভেতর থেকে দিদি ঝংকার দিয়ে বলে ওঠে, অনেক হয়েছে, এবার যাও। বাসি কাপড় ছেড়ে একটু রান্নাঘরে এসো, মেলা কাজ পড়ে আছে। কুহেলি পুলুর দিকে করুণ চোখে তাকিয়ে তাড়াতাড়ি বাথরুমের দিকে পা বাড়ায়। পুলু কি করবে ভেবে পায় না। খানিকক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকে। তার মধ্যেই ওর ফোন বেজে ওঠায় একটু যেন স্বস্তি পায়। ফোনে কথার মাঝেই পঙ্কজ চলে আসে। পুলুকে বলে, চা খেয়েছিস? হ্যাঁ, এই তো খেলাম, আমি আর দিদি। তাহলে চল বাজারে যাই। তুই চা খাবি না? বাজারেই খেয়ে নেব। মিনিট 5 মধ্যেই ওরা বাড়ি থেকে বেরোয়। পুলু স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাজমহলের বাজারটা এমন কিছুই নয়, অন্তত যারা কলকাতায় থাকে তাদের জন্য তো বটেই। তাই পুলুর সেরকম কিছু মনে হয় না। বাজার করার সেরকম কিছু নেইও। পঙ্কজ প্রথমে কিছু সবজি কিনলো, তারপর গেল মাংস দোকানে। একটা গোটা মুরগি কিনলো দেশি, তারপর তাকে কেটে ছাল ছাড়িয়ে পিস করা হলো। বড্ড আনকুত ব্যাপার, বিশেষ করে শহরের লোকজনের কাছে। এরকমটা ওরা যখন মুর্শিদাবাদে থাকতো তখন দেখতো। এখন বাজার সেরকম যাওয়া হয় না। হায়দ্রাবাদে অনলাইনেই সব কিনে নেয় সময়ের অভাবে। দোকানদার যখন এসব কাটাকাটি করছিল, পুলু আর পঙ্কজ দূরে দাঁড়িয়ে সিগারেট ধরালো। পঙ্কজ অন্যমনস্ক হয়েই সিগারেট টান দিচ্ছে দেখে পুলু জিজ্ঞেস করে, কি ভাবছিস এত? কই কিছু না তো। তোকে কাল থেকে দেখছি, খুব আনমাইন্ডফুল হয়ে আছিস, কিছু সমস্যা? পঙ্কজ একটা লম্বা টান দিয়ে অনেকটা ধোঁয়া ছেড়ে বলে, না, সেরকম কিছু না। আসলে কুহেলির কিছু কথায় আমি খুব পাজলড হয়ে আছি। কি কথা? কুহেলি প্রায়ই বলছে যে ও নাকি কাউকে দেখেছে। মায়ের অ্যাক্সিডেন্টের দিন রাতে ও নিচে গেছিল বাথরুম করতে, তখন নাকি কাউকে দেখেছিল ওইদিকে যেতে। ও ভয় পেয়ে ঘরে চলে আসে। তার 2 দিন আগে রাতে ও নিচে গেছিল বাথরুম করতে, তখন নাকি ওকে কেউ পেছন থেকে ঠেলে দিয়েছিল। পুলু চমকে যায়। সে কি? কে? ও কিছু বুঝেছে? পঙ্কজ একবার ঢোক গেলে কিছু যেন চেপে রাখতে চাইছে। পুলু জিজ্ঞেস করে, কি রে, আমাকে বলা যায়? পঙ্কজ তাও চুপ করেই থাকে। পুলু ওর কাঁধে হাত রেখে বলে, আমাকে তুই একসময় সব কথা বলতিস, এখন বলতে পারছিস না? কুহেলি বলেছে ও নাকি দিদিকে দেখেছে। মানে দিদি মাথায় একটা তেল মাখে, তীব্র গন্ধ তার। সেদিন নাকি সেই গন্ধটা ও পেয়েছিল। কথাগুলো বলে পঙ্কজ ওর দিকে কাতরভাবে তাকায়। পঙ্কজের চোখে এক অদ্ভুত বিপন্নতা। পুলু অবাক হয়ে যায়। দিদি? কি বলছিস রে? পঙ্কজ আলতো ঘাড় নাড়ে। দিদির সঙ্গে কুহেলির একদম বনিবনা হচ্ছে না। বিয়ের পরপর দিয়েই অশান্তি শুরু হয়েছিল। কুহেলি বাচ্চা মেয়ে, দেখেই বুঝতে পেরেছিস নিশ্চয়ই। 19 বছর বয়স। বাবা খুব আদর দিয়ে মানুষ করেছে। ঘরের কাজ সেরকম পারে না, একটু আতপুতু টাইপ। আমাদের ছোট পরিবার বলেই ওর বাবা বিয়ে দিয়েছিল। আমার যদিও খুব আপত্তি ছিল এত বয়সের ফারাকে, কিন্তু মায়ের এত পছন্দ হলো যে আমি আর কিছু বলতেই পারলাম না। এতে দিদির সমস্যা কোথায় হলো? দিদির জীবনেও তো এত ট্র্যাজেডি। বাচ্চা কাচ্চা হলো না, জামাইবাবু দুম করে মারা গেল। শ্বশুরবাড়ির লোকজন দিদিকে অপয়া বলতো। আমি গিয়ে নিয়ে এলাম। তখন সব ঠিকই ছিল। বিয়ের পরে কি? আমার ধারণা দিদি আমাদের দুজনকে দেখে হয়তো নিজের না পাওয়াগুলোর জন্য কষ্ট পায়। তাই হয়তো কুহেলির প্রতি একটু জেলাস হয়ে পড়ে। পুলুর সকালের কথাবার্তাগুলো মনে পড়ে। দিদির চোখে সেই রাগ দেখেছিল। তাহলে কি দিদি আউট অফ জেলাসি কুহেলিকে ঠেলেছিল? তারপর কাকিমাকে কুহেলি ভেবেও ঠেলে দিয়েছিল। কিন্তু হিংসায় এত বড় অপরাধ করবে দিদি? এরকম একজন ডেলিভারেড মার্ডারকে বাড়িতে রেখে দেওয়া, এ তো আরো বড় বিপদ। পুলুর মাথায় নানা চিন্তা ঘুরপাক খায়। পঙ্কজ আবার বলতে শুরু করে,
কুহেলিকে দেখতে ভালো বলে দিদির একটু হিংসা আছেই, কিন্তু তাই বলে এরকম করবে? তারপর পুলুর দিকে তাকিয়ে বলে, ভীষণ চিন্তায় আছি রে। অ্যাক্সিডেন্ট বলে পুলিশ কেস হয়েছিল, আমি ধামাচাপা দিয়েছি, না হলে কুহেলি কিছু বললে দিদির জেল হাজত হয়ে যেত। পুলু পঙ্কজের মুখের দিকে তাকায়। পঙ্কজকে খুব অসহায় লাগছে, কিন্তু এ ব্যাপারে ওর কি করার আছে? আর সত্যিই যদি দিদি দোষী হয় তাহলে পঙ্কজের উচিত পুলিশকে জানানো। পুলু বলে, কিন্তু ভয়টা তো থেকেই যাচ্ছে, যদি দিদি সত্যিই কুহেলিকে। পঙ্কজ বাধা দিয়ে উঠে বলে, তোর মনে হয় দিদি এরকম করবে? কুহেলির ভুলও তো হতে পারে, তুই জানিস না ও ভীষণ ছেলে মানুষ, বাচ্চা মেয়ে, তাই অনেক সময় বড্ড অকারণ বায়নাও করে। ওর বাবাও আমাকে কথা বলেছে ওর ছেলে মানুষকে প্রশ্রয় না দিতে। তাছাড়া কোনো প্রমাণও তো নেই বল। আর যাই হোক, দিদিকে আমি পুলিশের হাতে তুলে দিতে পারবো না, ওর কে আছে আমি ছাড়া? দিদি একটু কটুভাষী, কিন্তু মনটা খুব সাদা রে। পুলুর খারাপ লাগে, বেচারা পঙ্কজ স্যান্ডউইচ হয়ে গেছে দিদি আর বউয়ের মাঝে। এদিকে কোথাও চলে যাওয়াও সম্ভব নয়। ওর মতো বাইরে চাকরি বাকরি করলে না হয় হতো। পুলু জিজ্ঞেস করে, নাড়ু কিছু বলেছে? নাড়ু তো দিদির 1 নম্বর চেলা, দিদিকে বোধহয় আমার চেয়েও বেশি ভালোবাসে। পুলু একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তোর সমস্যাটা বুঝতে পারছি, তুই এক কাজ কর, দিদি আর কুহেলিকে একসাথে বসিয়ে আলোচনা কর, দেখ তাতে সমস্যা মিটলেও মিটতে পারে। পঙ্কজ জোরে জোরে ঘাড় নেড়ে বলে, অসম্ভব, দিদিকে কিছুতেই এসব বলা যাবে না, তাহলে হয়তো বাড়ি ছেড়েই চলে যাবে। না রে, এরকম ভাবে হবে না। তোর শ্বশুর বাড়িতে কে কে আছে? সেই রকম কেউ না, কুহেলির মা ছোটবেলায় মারা যায়, বাবা আর ঠাকুমার কাছেই মানুষ। ভাই বোন নেই? পুলু ভাবে কুহেলিকে কদিনের জন্য বাড়ি পাঠিয়ে দিয়ে আসলে কেমন হয়, তখন পঙ্কজ দিদির সঙ্গে ব্যাপারটা মিটিয়ে নিতে পারে। পঙ্কজকে বলে কথাটা। পঙ্কজ একটু ভেবে বলে, এটা যে আমি ভাবিনি তা নয়, কিন্তু তাহলে রেখে আসার কারণটাও ওর বাবাকে বলতে হবে, সেটা কি সম্ভব? পুলু মাথা নাড়ে। ততক্ষণে মাংস কাটা হয়ে গেছিল। পঙ্কজ দাম মিটিয়ে দিয়ে বলে, চল বাড়ি যাই, আজ দুপুরে আমাকে একবার 3 পাহাড় যেতে হবে। কাজ আছে? হ্যাঁ, ওখানে এক মহাজনের কাছে তাগাদায় যাব, আজ যেতে বলেছে। তুই যাবি? তাহলে একটু ঘোরাও হয়ে যাবে। পুলু ঘাড় নেড়ে সায় দেয়, এখানে তো ঘুরতেই এসেছে। ওরা বাজার নিয়ে বাড়ির পথ ধরে। পুলুর মাথায় এক অদ্ভুত চিন্তা জাগে, বারবার মনে হয় কুহেলি খুব বিপদে রয়েছে। দিদি যদি সেই আততায়ী হয়, তবে কুহেলির মাথায় খাড়া ঝুলছে, যে কোনো দিন মেয়েটার যা কিছু ঘটে যেতে পারে। পঙ্কজও খুব একটা চিন্তিত নয় বলেই মনে হচ্ছে, ও ওর দিদির দিকটাই দেখছে। পুলু মনে মনে ঠিক করে কুহেলির সঙ্গে এই নিয়ে কথা বলবে। আজ দুপুরে পঙ্কজের সঙ্গে যাবে না, সেই অবসরে কুহেলির সাথে একটু আলোচনা করে নেওয়া যাবে। ও সাইকোলজি নিয়ে পড়েছে, মানুষের সাইকোলজি ভালোই বোঝে। কুহেলির সাথে কথা বলে ওর মনের ভয়টাও আন্দাজ পেতে হবে। ওরা বাড়ির সদর দরজার কাছে পৌঁছতেই দিদির গলার আওয়াজ পায়। দিদি ভীষণ চেঁচামেচি করে কিছু বলছে। খিড়কির দরজা দিয়ে ঢুকতে ঢুকতে শোনে দিদি বলছে, বাপ সোহাগী মেয়ে, একেবারে ননির পুতুল, আগুনে যেন ওনার সোনার গা পুড়ে যাবে। একটা কাজ করবে না, সকাল থেকে শুধু আমি খেটে মরবো। কুহেলির মিনমিনি গলা শোনা যায়, আমি শাক কাটতে পারি না, তুমি তো জানো। তুমি কিছুই পারো না, শুধু ঢলাঢলি পারো। ওরা দরজার বাইরেই দাঁড়িয়ে থাকে। পুলুর অস্বস্তি হয়। পঙ্কজ মাথা নিচু করে রয়েছে। পুলু আলতো করে ওর পিঠে হাত রেখে বলে, চল ভেতরে চল। ওরা ভেতরে ঢুকতেই দিদি চুপ করে রান্নাঘরে ঢুকে যায়। কুহেলি পঙ্কজকে দেখে কিছু বলতে যেতেই পঙ্কজ বেশ চেঁচিয়ে ওঠে, উফ, তুমি থামো তো, সারাদিন শুধু তোমার অভিযোগ, একটু মানিয়েও নিতে পারো না। কথাগুলো বলেই পঙ্কজ বাজারের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে দোতলায় উঠে যায়।
পুলু কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। পঙ্কজ যে উল্টে কুহেলিকে এরকম ধমক দেবে সে ভাবেনি। কুহেলির দিকে আর চোখে তাকায়। কুহেলি আঁচল দিয়ে চোখের জল মুছছে। পুলুর খারাপ লাগে। কুহেলির জন্য মন আর্দ্র হয়। পঙ্কজের ওপরে খুব রাগও ধরে। কোথায় পঙ্কজ কুহেলিকে সামলাবে তা নয়, উল্টে ওকেই দোষারোপ করছে। এদিকে নিজের দিদি যে কি অন্যায় করে যাচ্ছে সে নিয়ে বিন্দুমাত্র কনসার্ন নয়। পুলু আর ওখানে দাঁড়িয়ে না থেকেই নিজের ঘরে উঠে যায়। আধ ঘন্টা পরে কুহেলি এলো ডাকতে জল খাবার খাওয়ার জন্য। পুলু এতক্ষণ ঘরেই ছিল, ল্যাপটপটা সঙ্গে করে এনেছিল। বসে বসে একটা সিরিজ দেখছিল। মনের ভেতরে একটা অশান্তি চলছে। এসেছিল কলেজ লাইফের বন্ধুর সঙ্গে নির্ভেজাল ছুটি কাটাতে, তার বদলে এমন বিচ্ছিরি পারিবারিক বিবাদের সাক্ষী থাকতে হচ্ছে ভেবে বিরক্ত লাগছিল। সবচেয়ে বাজে লাগছে পঙ্কজের ব্যবহার। ওর সমস্যা হচ্ছে বুঝতে পারছে পুলু, কিন্তু তাই বলে সব দোষ বউয়ের ঘাড়ে চাপিয়ে দেওয়াটাও পৌরষ নয়। পঙ্কজকে এরকম রাগী খিটখিটে কখনো দেখেনি, বরং ঠান্ডা মেজাজেরই ছিল বলা যায়। পুলু ভাবে কালকেই বাড়ি চলে যাবে। টিকিটের রিজার্ভেশনের ব্যাপার যখন নেই তখন যে কোনো সময়েই চলে যাওয়া যায়। পুলু ঠিক করে খেতে বসেই পঙ্কজকে ফেরার ব্যাপারটা বলবে। তখনই কুহেলি আসে ডাকতে, পুলুদা খাবে আসুন। পুলু ঘাড় নেড়ে বলে, পঙ্কজ কোথায়? ও একটু বেরোলো, একজন ডাকতে এসেছিল। আপনি চলুন, লুচিগুলো না হলে ঠান্ডা হয়ে যাবে। তুমি যাও, আমি আসছি বলে পুলু ল্যাপটপ অফ করে। তারপর নিচে খাওয়ার ঘরে যায়। টেবিলে প্লেটে লুচি, ছোলার ডাল, আলুর তরকারি আর প্রচুর মিষ্টি দিয়ে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। পুলু দেখে আঁতকে ওঠে, এত কিছু! দিদি প্লিজ, এত কিছু পারবো না খেতে, তুমি কমাও। দিদি মৃদু ধমক দিয়ে বলে, সব খেয়ে নেবে, একদম এরকম বলবে না। কতদিন পরে এসেছো, মা থাকলে আরো কত কিছুই না বানাতো। পুলু হেসে বলে, তুমি কম কি করেছো? কই আর পারলাম, মিষ্টি কিনেই আনতে হলো। মা থাকলে তোমাকে গোকুল পিঠে বানিয়ে খাওয়াতো। তুমি তো ভালোবাসো, তোমার মনে আছে? পুলু চমকে গিয়ে বলে, না মনে থাকার কি আছে? জুলির এত কাছের বন্ধু তুমি, কত গল্প করতো তোমার। মাও তোমার নাম খুব করতো। ভাইয়ের বিয়েতে তুমি আসতে পারলে না বলে মা দুঃখ করছিল। পুলুর বড় অদ্ভুত লাগে, কতদিন আগে এসেছিল। যোগাযোগ বলতে পঙ্কজের সাথে ফোনে কথা। কাকিমার সাথে কোনোদিনও কথা হয়নি ফোনে, তবুও উনি কেমন মনে রেখেছিলেন। পুলুর মনটা অন্যরকম হয়ে যায়। একটু আগেই ও দিদি সম্বন্ধে কিছু খারাপ কথা ভাবছিল। বাজারে পঙ্কজ যে দিদির স্বভাবের কথা বলছিল তা হয়তো খানিকটা ঠিকই। পুলু লুচি ছিঁড়ে মুখে পড়ে, একেবারে মুচমুচিয়ে সুন্দর লুচি। প্রথম গ্রাসেই রাঁধুনির হাত যশ বোঝা যায়। পুলু দিদির দিকে হাসি মুখে তাকিয়ে আঙুলের মুদ্রায় বলে, দারুণ। দিদি হেসে বলে, কালকে গোকুল পিঠে করব, আজ দুধ দিয়ে যেতে বলেছি বেশি করে। পুলু ফিরতি হাসে। ততক্ষণে পঙ্কজ এসে যায়, সঙ্গে নাড়ুও। দিদি ওদেরও খাবার বেড়ে দেয়। কুহেলি একপাশে চুপ করে দাঁড়িয়ে থাকে। সকালের কলহ অনেকটাই শান্ত হয়ে আসে। দিদি হঠাৎ নাড়ুকে বলে, নাড়ু তুই কাল রাতে খিড়কির দরজায় তালা দিসনি? নাড়ু ভুরু কুঁচকে বলে, এই কে বলেছে দিইনি, নিজে হাতে তালা লাগালাম। পুলু একবার মুখ তুলে নাড়ুর দিকে তাকায়। দিদি ধমকে বলে, তালার কি হাত পা গজালো যে নিজে নিজে খুলে গেল? তোমাকে কে বলল? নাড়ুও তিরিক্ষিভাবে বলে। পুলু কি বলবে ভাবে। দিদি ওকে ঝংকার দিয়ে থামিয়ে বলে, চুপ কর। রাতে কি ছাইপাশ খাওয়ার স্বভাব হয়েছে তোর? কোনো হুঁশ থাকে? সেদিন মা রাতে কখন ঘর থেকে বেরিয়ে বাথরুমে গেল তোর খেয়ালই হলো না? নাড়ু মাথা চুলকে বলে, সেদিন যে কি হয়েছিল, কাল ঘুমে ধরেছিল আমাকে। ঘুম থেকে উঠতেও তো বেলা হয়েছিল আমার। দিদি বলে, ওইসব ছাইপাশ খেয়েই তোর জ্ঞান লোপ পেয়েছিল। নাড়ু মাথা নিচু করে বসে থাকে। তবে ব্যাপারটা যে ওর মনোপুত হয়নি তা বোঝা যায়। তবে দিদি আর কথা বাড়ায় না। জলখাবার খেয়ে পঙ্কজ আর ও ওপরের ঘরে চলে যায়।
পঙ্কজ বলে, দুপুরে খেয়ে তো আমি বেরোবো, অনেক ঘোরাঘুরি আছে, তুই বরং বাড়িতে বিশ্রাম নে, বিকেলে ফিরে এসে কাছে পিঠে একটু ঘুরে আসবো। ওই সিংহী দালান? হ্যাঁ, ওখানে এখন খুব সুন্দর একটা পার্ক হয়েছে, সন্ধেতে খুব ভালো লাগে। ঠিক আছে বলে পুলু কাল যাওয়ার ব্যাপারটা বলবে ভাবে। ইতস্তত করে বলে, পঙ্কজ, আমি কাল সকালেই ফিরবো ভাবছি, 3 পাহাড় থেকে ট্রেন কখন পাবো? পঙ্কজ অবাক হয়ে বলে, কালকেই? ধুর, 1 সপ্তাহের আগে তোকে ছাড়বই না। এই না রে, পাগল হলি নাকি? কাজ আছে। কিসের কাজ? প্রেম তো করিস না, ছুটি নিয়েছিস 20 দিনের, তাহলে এত তাড়া কিসের? না রে, কাজ আছে, বিয়ের কথাবার্তা চলছে, তাছাড়াও বাড়িতে এবার কিছু কাজ করাবো ভাবছি, ফিরে সেগুলো করব। পঙ্কজ বলে, তাহলে অন্তত 2 দিন থেকে যা, তুই এলি খুব ভালো লাগছে রে, তোর সাথে কথা বলে একটু শান্তি পাচ্ছি। মা চলে যাওয়ার পর একটা ভীষণ চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলাম। কিসের চিন্তা? জানি না রে, কোথাও কিছু একটা গন্ডগোল আছে বলে মনে হয় সব সময়। অদ্ভুত লাগে অনেক কিছু। মায়ের অ্যাক্সিডেন্টটাই ভাব, এত সাবধানী মানুষ ছিল আর তার সাথে এরকম ঘটল। মায়ের বডিটা এত ফুলে গেছিল যে বলার নয়, বিভৎস সেই দৃশ্য। বলে পঙ্কজ চোখ বন্ধ করে। পুলুর খারাপ লাগে, সঙ্গে এটাও ভাবে যে এর একটা কিনারা হওয়া উচিত ছিল। যদি দিদি কুহেলি ভেবে কাকিমাকে ঠেলে ফেলে দেয়, তাহলে দিদির শাস্তি হওয়াই উচিত, না হলে আরো বড় বিপদ ঘটতে পারে। তবে দুপুরে না যাওয়ার কথা ভেবে একটু আশ্বস্ত হয়, এই ফাঁকে কুহেলির সঙ্গে একটু খোলা মনে কথা বলা নেবে। দরজায় খটখট শব্দে ঘোর ভাঙে পুলুর। একটা অদ্ভুত স্বপ্ন দেখছিল এতক্ষণ, অবশ্য ঠিক স্বপ্ন নয়, একটা ছোট্ট দৃশ্যের কথাই যেন বারবার ঘুরে ফিরে আসছিল চোখের সামনে। পঙ্কজ খেয়ে দিয়ে বেরিয়ে যেতেই পুলু দোতলায় নিজের ঘরে ফিরছিল। ঠিক সেই সময় কুহেলিকে ওর ঘরের সামনে দেখতে পায়। সদ্য স্নান সেরে ফিরছে, ভেজা গা, ভেজা শাড়িটা কোনো রকমে জড়িয়েছে, ব্লাউজ নেই, ফর্সা কাঁধের অনেকটা দেখা যাচ্ছে, পাশ থেকে পরিপুষ্ট স্তনের অবয়ব, সুডৌল নিতম্ব। দেখেই পুলু মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু ওইটুকুতেই পুলুর দম বন্ধ হয়ে গেছিল। ভাগ্যিস কুহেলি ওকে লক্ষ্য করেনি, না হলে অপ্রস্তুত হয়ে পড়ত। সেই দৃশ্যটাই মনে মনে কয়েক গুণ বাড়িয়ে ঘুরিয়ে ফিরিয়ে স্বপ্নে দেখছিল পুলু। দুপুরে খেয়ে এসে শুয়েছিল, চোখটা লেগে গেছে, অবশ্য ওই খাওয়া দাওয়ার পরে এরকম ঘুমই স্বাভাবিক। দুপুরে পঙ্কজ খেয়ে বেরিয়ে যায় 1টা নাগাদ। ওর বাইকটা নিয়ে যায়, সঙ্গে নাড়ুও যায়। পুলুর খেতে খেতে 2:30 বাজে। থালার পাশে বাটির বহর দেখে বুঝতে পারে সকালের জলখাবার ছিল ট্রেলার। দুপুরে দিদি পুলুকে খেতে দিয়েছিল অন্তত 10 রকম পদ দিয়ে, ভাত, ডাল, তরকারি 2 রকমের, সঙ্গে 3 রকম ভাজা, মাছ 2 রকমের আর মাংস। তারপর শেষ পাতে চাটনি, দই, মিষ্টি অনেক, নানা করেও প্রায় সবটা খেতেই হয়েছে। দিদি একেবারে বসে থেকে সবটা খাইয়েছে। এত খাবার একসাথে বহুদিন পর খায়নি পুলু। এ যেন পঙ্কজের বিয়ের ভোজ হলো এক প্রকার। খেয়ে আইঠাই অবস্থা। খাওয়া শেষ করে পুলু সোজা বিছানায় এসে লুটিয়ে পড়েছিল। শীতের এই অবেলায় ঠান্ডাটা একটু বেশিই লাগে, সঙ্গে সেই লোম খাড়া দৃশ্য। পুলুর মনে হয় কুহেলি একটা অ্যাটম বোমা, যে কোনো সময় যুদ্ধ লাগিয়ে দিতে পারে অথবা ধ্বংস করে দিতে পারে। আবার মৃদু শব্দ হয় দরজায়। পঙ্কজ এসে গেছে বোধহয়। পুলু মোবাইলে সময় দেখে 3:30 বাজে। এত তাড়াতাড়ি পঙ্কজ ফিরেছে ভেবেই অবাক হয়, তাহলে বোধহয় কাজ হয়নি। দরজায় আবার মৃদু শব্দ। পুলু তাড়াতাড়ি উঠে দরজাটা খোলে। কুহেলি দাঁড়িয়ে। পুলুর মনে পড়ে দুপুরে কুহেলির সঙ্গে কথা বলবে ভেবেছিল। ইস, বেমালুম ভুলে গেছে। কুহেলি জিজ্ঞেস করে, বিরক্ত করলাম? না, বিরক্ত কিসের, আমি তো ভাবছিলামই তোমার সঙ্গে আড্ডা দেব। এসে থেকে তো তোমার সাথে সেরকম গল্পই হলো না। কুহেলি খুশি হয়, মিষ্টি হেসে বলে, কুঠিতে যাবেন পুলুদা? পুলু অবাক হয়,
কুঠি এখন? কুহেলি খুব উৎসাহ নিয়ে বলে, আমার খুব ইচ্ছে হয় যেতে, কিন্তু একা যেতে ভয় লাগে, আর আপনার বন্ধুকে বললে এত বকাবকি করবে যে সাহস হয় না। আপনি তো গেছেন, তাই। পুলু মনে মনে কিছু ভাবে। কুহেলি বড্ড একা, বাচ্চা মেয়ে সুলভ প্রগল্ভতা আছে, সেটাই স্বাভাবিক। পঙ্কজ সময় দেয় না, সঙ্গে ননদের কটু কথা, সঙ্গে একটা অজানা ভয়। মেয়েটার জীবনটাই জেরবার হয়ে যাচ্ছে। পুলু বলে, ঠিক আছে চলো, ভয় পাবে না তো? আপনি থাকতে ভয় কিসের? বলে কুহেলি হেসে ওঠে। পুলুর বুকে আবার শিরশিরানি হয়। দুপুরের দৃশ্যটার কথা মনে পড়ে, মনে মনে নিজেকে ধমকায়। কুহেলি ওর প্রিয় বন্ধু পঙ্কজের স্ত্রী। পুলু ঘাড় নেড়ে বলে, চলো তাহলে। কুহেলি হেসে ওর ঘরের ছিটকিনি লাগিয়ে আসে। পুলু মোবাইলটা নিয়ে ঘর থেকে বেরোয়। দুজনে নিচে নেমে আসে। পুলু জিজ্ঞেস করে, দিদি কোথায়? দিদি ঘুমাচ্ছে, ডাকতে হবে না, কাঁচা ঘুম ভাঙালে খুব রাগারাগি করবে। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। গল্পের পরবর্তী অংশ পেতে অবশ্যই আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।